একেবি প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাত পেরোলে দেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশভাগের সে ভয়াবহ দিনগুলির কথা মনে করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার 14 আগস্ট বিভাজন বিভীষিকা স্মরণ দিবস। এই উপলক্ষে এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, ভারত আর দেশভাগের বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করছে। ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়ে অসংখ্য মানুষের অসহ্য দুর্ভোগ, যন্ত্রণা ও বিপর্যয়কে স্মরণ করার দিন। পাশাপাশি প্রধানমন্ত্রী আরো লিখলেন, আজ সেই সকল মানুষের অদম্য মানসিক শক্তিকে শ্রদ্ধা জানানোর দিন, যারা সেই অকল্পনীয় দুঃখের মধ্যেও নতুন করে জীবন শুরু করার সাহস পেয়েছিলেন। অনেকেই সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে এসে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। বৃহস্পতিবার এমবিবি কলেজের রবীন্দ্র হলে দেশভাগের ভয়াবহতার স্মরণ দিবস 2025 উদযাপন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, মন্ত্রী সুশান্ত চৌধুরী, উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ সচিব রেবেল হেমেন্দ্র কুমার সহ এমবিবি কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমাদের দেশ কোন নির্দেশনায় চলবে আগামী দিন আমরা কোন পথে চলবো, যারা আমাদের দেশকে পরিচালনা করছেন বা আগামী দিন যারা পরিচালনা করবেন, কারা এই দেশকে নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা রাষ্ট্রের জন্য চিন্তা করেন, তাদের বিষয়ে আজ আলোচনার মাধ্যমে কিছুটা হলেও চিন্তা ভাবনা আসবে। আমরা সবসময় আমাদের নিজেদেরকে নিয়ে ভাবি, নিশ্চয়ই ভাবা উচিত, কিন্তু আমার রাজ্যের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আমার দেশের জন্য আমার কি করা উচিত, সেই ভাবনা চিন্তা কিন্তু আমাদের মধ্যে থাকে না। আজ আমরা নেট দুনিয়ার যুগে সারা পৃথিবীকে জানতে পারি বলে তিনি জানান। কোন ডিরেকশনে চলবে আগামী দিন আমরা কোন পথে চলব, যারা আমাদের এই দেশকে পরিচালনা করছেন, আগামী দিন যারা পরিচালনা করবেন, কারা এই দেশকে নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা রাষ্ট্রের জন্য চিন্তা করেন, তাদের বিষয়ে আজকের এই আলোচনার মাধ্যমে তাদের মধ্যে কিছুটা হলেও একটা চিন্তা ভাবনা আসবে। আমরা সবসময় আমাদের নিজেদেরকে নিয়ে আমরা ভাবি, নিশ্চয়ই ভাবা উচিত, কিন্তু পাশাপাশি আমার রাজ্যের জন্য, আমার রাষ্ট্রের জন্য, দেশের জন্য আমার কি করা উচিত, সেই ভাবনা চিন্তা কিন্তু আমাদের মধ্যে থাকে না। আজকাল আমরা যে সোশ্যাল মিডিয়ার যুগে, নেট দুনিয়ার যুগে আমরা সারা পৃথিবীকে আমরা জানতে পারি। हर घर तिरंगा কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার 37 শীর্ষমুখ বিধানসভা কেন্দ্রের সারাসীমা এলাকায় প্রত্যেক নাগরিকের বাড়িতে গিয়ে বয়োজ্যেষ্ঠদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা। এই তিরঙ্গা যাত্রায় এদিন উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ স্থানীয় দলীয় নেতৃত্ব। हर घर तिरंगा যাত্রা কর্মসূচিতে সামিল হলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার 37 শীর্ষমুখ বিধানসভা কেন্দ্রের সারাসীমা এলাকা থেকে শুরু হয় তিরঙ্গা যাত্রা। এলাকার প্রত্যেক নাগরিকের বাড়িতে গিয়ে তিনি বয়োজ্যেষ্ঠদের হাতে তুলে দেন জাতীয় পতাকা। সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও এদিনের আয়োজিত কর্মসূচিতে সামিল হন জেলা সভাধিপতি দীপক দত্ত, বিজেপি জেলা কমিটির সভাপতি দীপায়ন চৌধুরী, ঋষ্যমুখ মণ্ডলের সভাপতি নকুল পাল, বিলোনিয়া মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি জাতীয় পতাকার আন বান শান অক্ষুণ্ণ রাখতে 12 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচির সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বাড়ি বাড়ি জাতীয় পতাকা বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সীমান্তবর্তী গ্রামগুলো পরিদর্শন করে দেশের জন্য বলি প্রদত্ত বীর সেনানীদেরকে শ্রদ্ধা নিবেদন করার মধ্য দিয়ে এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে বলে জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসকে প্রাক লগ্নে অর্থাৎ 12 আগস্ট থেকে এই 15 আগস্ট পর্যন্ত এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার জন্য এবং এই হর ঘর তিরঙ্গা একটা কর্মসূচি উনি হাতে নিয়েছেন এবং দেশবাসীকে আহ্বান করেছেন। তো এই যে আমাদের হর ঘর তিরঙ্গা,
এবং এই তিরঙ্গার জন্য আমার হাজারো দেশবাসী এই স্বাধীনতার জন্য বলিদান হয়েছেন। তাদের প্রতি আমাদের এই যে আমাদের জাতীয় পতাকা আন বান শান তাকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিকের বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা এবং তাদের প্রতি শ্রদ্ধা, যারা শহীদ হয়েছেন বীর সেনানী, তাদের প্রতি শ্রদ্ধা জানানো, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, এই কর্মসূচির মাধ্যমে বাস্তবায়নের জন্য দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন। আমরা ওনার আহ্বানে সাড়া দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করা এবং সীমান্তবর্তী গ্রামগুলিতে ভিজিট করা, এই সমস্ত কর্মসূচির মাধ্যমে আমরা বীর শহীদ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, বলিদান হয়েছেন, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। ব্যুরো রিপোর্ট, একিবি টিভি। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সতর্ক হন, আপনি কি ফ্ল্যাট বা প্লট কিনেছেন অথবা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আগে নিশ্চিত হয়ে নিন প্রকল্পটি ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অর্থাৎ টি-রেরার রেজিস্ট্রেশন আছে কিনা। এখনো পর্যন্ত টি-রেরা 203টি রিয়েল এস্টেট প্রকল্পের রেজিস্ট্রেশন দিয়েছে। বিগত কয়েক বছরে 33 জন রিয়েল এস্টেটের গ্রাহক প্রতারিত হওয়ার পর টি-রেরা অফিসে অভিযোগ নথিভুক্ত করেন, যার মধ্যে 31টি মামলায় সুষ্ঠু নিষ্পত্তি করেছে টি-রেরা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। অতি সম্প্রতি বিহারে বাদ পড়েছে 65 লক্ষ ভোটারের নাম। প্রামাণ্য নথি হিসেবে গণ্য হবে আধার কার্ড। পুনর্বিবেচনার আবেদনে আধার জমা করতে পারবেন ভুক্তভোগীরা। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি বের করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রামাণ্য নথি হিসেবে গণ্য হবে আধার কার্ড, নাম বাদ গেলে করা যাবে আবেদন। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি বের করার নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি কেন নাম বাদ দেওয়া হয়েছে সেই কারণ উল্লেখ করে তালিকা প্রকাশেরও আদেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন। তারা জানান যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে। কেন নাম বাদ গেল সেই কারণও জানাতে হবে কমিশনকে।
মোবাইলকে এপিক নম্বরের ভিত্তিতে সার্চ করলেও যেন তথ্য পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। এছাড়াও স্থানীয় বিডিও এবং পঞ্চায়েত অফিসেও এই তালিকা টাঙাতে হবে। একই সঙ্গে আমজনতাকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ চূড়ান্ত ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করার ক্ষেত্রে আধার কার্ড ও প্রামাণ্য নথি হিসেবে গৃহীত হবে। আগামী মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশনকে এই পদক্ষেপগুলি করতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ। ব্যুরো রিপোর্ট, একিবি টিভি। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর 50% শুল্ক বসিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে একদিকে যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখা করবেন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে, সেখানেই আবার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সাক্ষাৎ হতে পারে আগামী মাসে। ট্রাম্প যতই হুঁশিয়ারি দিক না কেন, ভারত এত সহজে রাশিয়ার হাত ছাড়ছে না। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবার যাচ্ছেন মস্কো সফরে। জানা গিয়েছে আগামী 20 ও 21 অগস্ট রাশিয়া যাচ্ছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি রুশ বিদেশ মন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতের উপরে আমেরিকার অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণার পরে এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের উদ্যোগে বৃহস্পতিবার বাধারঘাটস্থিত ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এই ম্যারাথন দৌড়ের সূচনা করেন দপ্তরের অধিকর্তা উত্তম মণ্ডল। উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। প্রসঙ্গত, অগ্নি নির্বাপক দপ্তর স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ইতিমধ্যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার করা হবে জাতীয় পতাকা উত্তোলন। দেশপ্রেমে সকলকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই ম্যারাথনের আয়োজন বলে জানা যায়। বাধারঘাটস্থিত অগ্নি নির্বাপক দপ্তরের ট্রেনিং সেন্টার থেকে ফায়ার সার্ভিস চমুনি পর্যন্ত মোট 5 কিলোমিটার এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। এই বিষয়ে দপ্তরের অধিকর্তা উত্তম মণ্ডল এই দৌড় শুরু হবার প্রাক মুহূর্তে উপস্থিত সকলকে অভিবাদন জানায়। जो ट्रेनिंग सब ऑफिसर भाइयों को अभिनंदन करता हूँ। आप लोग इस 5 किलोमीटर क्रॉस कंट्री रेस में पार्टिसिपेट किया है। तो लास्ट ट्रेनिंग से हमारा स्टार्ट किया है। लास्ट जो रिपब्लिक डे था उस समय से हम लोगों ने एक क्रॉस कंट्री रेस स्टार्ट किया। तो हम लोगों को हम मेरा दफ्तर से, मेरा हृदय से अभिनंदन करता हूँ। ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির অফিস ঘরে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফেয়ার প্রাইস সব ডিলার ওয়েলফেয়ার সোসাইটি ও ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি একসঙ্গে মিশে যাওয়ার ঘোষণা দেয়। এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সভাপতি প্রদীপ চন্দ্র জানান, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে জনগণকে সঠিক পরিষেবা প্রদান করার লক্ষ্যে এদিন দুটি সংগঠন একত্রিতভাবে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়। আগামী দিনে রেশন ব্যবস্থার উন্নতি কল্পে এবং রাজ্যবাসীকে পরিষেবা প্রদানে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির সকলকে নিয়ে কাজ করে যাবে বলে জানান তিনি। এই সাংবাদিক সম্মেলনের সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন সম্পাদক উৎপল দেব সহ অন্যান্যরা। ফেয়ার প্রাইস শপ ডিলার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং একটা ছিল ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতি, সেটা দীর্ঘদিন যাবৎ চলছে। তো আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রচেষ্টায় আমরা উদ্যোগ নিয়ে সারা রাজ্যের রেশনিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং রাজ্যের মানুষের কাছে সরকারের দেওয়া যে ন্যায্য মূল্যের দ্রব্যাদি আছে সেইগুলিকে প্রতি ঘরে সুশাসন পৌঁছে দেওয়ার জন্য আমরা সমস্ত রেশন ডিলাররা ঐক্যবদ্ধ। তো মাননীয় খাদ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজকে এই যে উদ্যোগটা নিয়েছি, আমরা সারা রাজ্যের সমস্ত রেশন ডিলার আমরা এক ছাতার নিচে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস নিয়ে আমাদের যে ডিলাররা আছে, ডিলারদের আগামী দিনের আগামী ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য এবং রাজ্যের যে আমাদের রেশনিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য আমরা একসাথে কাজ করব।
৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আগরতলা পশ্চিম জেলা পুলিশের পক্ষ থেকে একটি বাইক র্যালির আয়োজন করা হয়। এদিন এই র্যালিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ, সদর এসডিপিও দেবপ্রসাদ রায়, পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি, পশ্চিম মহিলা থানার ওসি সহ অন্যান্য মহিলা ও পুরুষ পুলিশ কর্মীরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক বলেন, সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি অভিযান বাস্তবায়নে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি বাস্তবায়নের র্যালির আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, পাশাপাশি আগামী 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন করা হবে। ৭৯ বছর আগে দেশ স্বাধীন হলেও এখনো সমাজে বিভিন্ন সমস্যা রয়েছে। সমাজের সমস্যা নিরসনে পুলিশ যথেষ্ট ভূমিকা পালন করছে বলে এদিন জানান তিনি। जो पुलिस डिपार्टमेंट है वेस्ट डिस्ट्रिक्ट पुलिस तिरंगा रैली ऑर्गेनाइज कर रही है। ये हमारे स्वतंत्रता दिवस के उपलक्ष्य में हम ऑर्गेनाइज कर रहे हैं और सबको पहले तो स्वतंत्रता दिवस की बहुत बहुत बधाई। और जैसे कि आपको पता है कि इस बार हम 79th इंडिपेंडेंस डे सेलिब्रेट करने जा रहे हैं। तो आज़ादी तो हमें 79 ईयर्स पहले हमें मिल चुकी है, लेकिन अभी भी कुछ कुछ समाज में जैसे नशे का कारोबार बढ़ रहा है, एक गंभीर समस्या है। तो आज मिलके हम प्रण लेते हैं कि इस समस्या से भी हमें स्वतंत्रता पानी है। उसके लिए पुलिस डिपार्टमेंट जो है अथक प्रयास कर रहा है और इसमें सख्त कानूनी कार्रवाई, उसके अलावा पब्लिक में जागरूकता हम के लिए भी ये रैली कर रहे हैं। और आपके माध्यम से हम चाहेंगे कि बाकी जितने भी हमारे नागरिक हैं वो भी जागरूक रहें, क्योंकि ये नशा है, ये जैसे एक तरह की हमारी स्वतंत्रता को खत्म कर रहा है। कि इस नशे के जो आजकल ये फैल रहा है नारकोटिक्स, तो उससे हमें जो है स्वतंत्रता पानी है। और उसके लिए भी ये रैली जो है थोड़ा अवेयरनेस भी हम करेंगे एंड इंडिपेंडेंस डे में भी जो है आने वाले टाइम में हम ये प्रण भी लेते हैं कि अपराध मुक्त करेंगे हम अपने प्रदेश को। और जैसे कि माननीय सीएम सर का भी जो विजन है त्रिपुरा को नशा मुक्त करना, उस पे भी हम जो है अथक प्रयास करेंगे और निश्चित ही उस पे हम पार पाएंगे। বিবিএমসি কলেজের পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে কলেজ কর্তৃপক্ষ জানান যে মহারাজা বীর বিক্রমের 118তম জন্মদিবস ও কলেজের 56তম বর্ষপূর্তি উপলক্ষে কলেজের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে আসন্ন 18 থেকে 22 আগস্ট 5 দিন ব্যাপী একগুচ্ছ অনুষ্ঠান মালা হাতে নিয়েছে। এই উপলক্ষে 18ই আগস্ট অনুষ্ঠিত হবে এক বর্ণাঢ্য র্যালি। এর পরদিনই কলেজ প্রাঙ্গণে উন্মোচন করা হবে ফাইবারের তৈরি 9 ফুট উঁচু মহারাজা বীর বিক্রমের মূর্তি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, সাংসদ রাজীব ভট্টাচার্য প্রমুখ। এছাড়া 19 থেকে 22 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ অনুষ্ঠান সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। কলেজের গ্রন্থাগারে একটি কর্নার মহারাজার নামে নামাঙ্কিত করার কর্মসূচিও রয়েছে। ইতিমধ্যে ছোটদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত করার মধ্য দিয়ে কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু হয়ে গেছে বলে এদিন সাংবাদিক সম্মেলনে কলেজের পক্ষ থেকে জানানো হয়। 18ই আগস্ট থেকে 22শে আগস্ট 5 দিন ব্যাপী একটা বর্ণাঢ্য অনুষ্ঠান মালা আমরা হাতে নিয়েছি। সেটা নিয়ে আমি একটু বলছি। আমাদের কলেজের প্রেক্ষাপট, অনুষ্ঠানের প্রেক্ষাপট স্যার অলরেডি বলে দিয়েছেন, আমাদের অভিজিৎ স্যার। তো এখানে আমরা যেটা আমার বলার, 18ই আগস্ট থেকে আমাদের যে অনুষ্ঠানের কর্মসূচিটুকু সেটা বলছি। প্রথমত আমরা 18ই আগস্ট বিকাল 4টা থেকে আমরা একটা বর্ণাঢ্য র্যালি, যেটা অনুষ্ঠানের শুভ সূচনার একটা বার্তা দেওয়ার জন্য আমরা আগরতলার বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আমরা সিটি সেন্টারে যাব বীর বিক্রম মেমোরিয়াল কলেজ থেকে। সেটা 4টায় আমরা করব। পরের দিন আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মদিন এবং আমাদের কলেজে 56 বছর পূর্তি। অ্যাকচুয়ালি আমাদের অনুষ্ঠানটা 50 বর্ষের, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে এই অনুষ্ঠানটা হাতে নিতে। তো আমরা একটু বড়োভাবেই হাতে নিতে গিয়ে একটু সময় নিয়েছি, কিন্তু অনুষ্ঠানের গ্রহণযোগ্যতা বা তার প্রেক্ষাপট কোনো অংশেই কমে যায়নি। তো সেই হিসাবে আমরা মহারাজা বীর বিক্রমের 9 ফুট উঁচু একটা ফাইবারের মূর্তি আমরা উদ্বোধন করব। আমাদের আশা
আমরা যোগাযোগ করেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এবং আমরা আশাবাদী যে উনি আসবেন। এখনও ওনার অফিস থেকে কনফার্মেশন আমরা পাইনি, কিন্তু আমরা আশাবাদী উনি আমাদের এই মূর্তি আবরণ উন্মোচন করবেন। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরায় রাজ্যসভা থেকে নির্বাচিত মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের সংসদের অধিবেশন চলছে, তার মধ্যেও ওনাকে আমরা পেয়েছি। আর এরপরের অনুষ্ঠান হলো সন্ধ্যার সময় থাকবে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা। এটা আমাদের 19, 20, 21, 22 4 দিনই আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, এমনটাই অভিযোগ ত্রিপুরা প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বৃহস্পতিবার আক্রান্ত হলেন সাংবাদিক ভূপাল চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত রোগী কল্যাণ সমিতির ওষুধের দোকানে। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সরকারি জমিতে স্থাপিত রোগী কল্যাণ সমিতির ওষুধের দোকানে মূলত রোগীরা যাতে বাজার দরের তুলনায় কম দামে ওষুধ পান সেই উদ্দেশ্যে খোলা হয়েছিল। অভিযোগ, বৃহস্পতিবার এক ক্রেতা ওই দোকান থেকে ওষুধ কিনতে গেলে দোকানের ভেতরে উপস্থিত কর্মীদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হন। ঘটনাস্থলে উপস্থিত থাকায় বিষয়টি কভার করতে যান সাংবাদিক ভূপাল চক্রবর্তী। তখনই কাউন্টারের ভেতরে থাকা এক ব্যক্তি সাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে নাম জিজ্ঞেস করা হলেও তিনি নিজের পরিচয় দিতে অস্বীকার করেন। জানা যায় ঘটনাস্থলে উপস্থিত সাধারণ ক্রেতারাও পুরো ঘটনা প্রত্যক্ষ করেন। জানা যায় পরে ওই ব্যক্তির বিরুদ্ধে আগরতলার এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন সাংবাদিক ভূপাল চক্রবর্তী। পরে পুলিশ সেখানে গেলে জানা যায় যে অভিযুক্তের নাম তাপস পাল। ঘটনার পর সেখানে যান জিবি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডাক্তার কনক চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং জিবি আউটপোস্টের পুলিশ। ডাক্তার কনক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং পুলিশ আইনি ব্যবস্থা নেবে। এটা একটি অনভিপ্রেত ঘটনা, যা আলোচনার মাধ্যমে হয়ে যেত তা অন্য রূপ নিয়েছে, যা কাম্য নয় বলে জানান তিনি। তবে এটা একটা অনভিপ্রেত ঘটনা, মানে একদম আশা করা যায় না। এটা একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমাদের দিক থেকেও যারা এই দোকানের মধ্যে, আমাদের বলতে এই দোকানে যারা আছে ওষুধের কাউন্টারে, তাদের মধ্যে থেকেও যে রিয়াকশনটা দেখিয়েছে এটা মোটেই পাবলিক ফ্রেন্ডলি বলবো না আমি। এবং যে জিনিসটা কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মিটিয়ে ফেলা যেত সেটাকে অন্যরকমভাবে রূপ দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে সাংবাদিকরা যারা এসছেন, আমাদের প্রণব সরকার দাদা আছেন, আপনারা যারা আছেন, তারা এখানে এসছেন এবং এর প্রতিবাদ করেছেন। পুলিশকেও জানানো হয়েছে, যেটা সিস্টেম এটাই এরকমভাবে করা উচিত। উত্তেজনা তৈরি না করে জিনিসটা আইনগতভাবে এগিয়ে যাওয়াই সঠিক এবং আমরা এটার আশা করছি এর শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে এবং ভুল বোঝাবুঝি হবে। এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ঊনকোটি জেলায় কৈলাসহর মহকুমা হাসপাতালে আরজিএমে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু হলো আল্ট্রাসাউন্ড পরিষেবার। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিন তিনি তুলে ধরেন রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে কিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চলেছে। ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হলো নতুন অধ্যায়। কৈলাসহর মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু হলো আল্ট্রাসাউন্ড পরিষেবা। দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত এই সুবিধা চালু হওয়ায় উপকৃত হবেন মহকুমা সহ গোটা জেলার মানুষ। সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, ভাইস চেয়ারপারসন নীতিশ দে, ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শীর্ষেন্দু চাকমা, মহকুমা শাসক বিপুল দাস, আরজিএম হাসপাতালে এসডিএমও পাপিয়া রুদ্র পাল সহ অন্যান্য বিশিষ্টজন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন পর্ব শেষ হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন এসডিএমও পাপিয়া রুদ্র পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন,
দীর্ঘদিন ধরে আরজিএম হাসপাতালে আল্ট্রাসাউন্ড চালুর দাবি ছিল কৈলাসহরের মানুষের। আমি মন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করি। অল্প সময়ের মধ্যে তা বাস্তবায়ন সম্ভব হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যে স্বাস্থ্য খাতে প্রায় 1000 কোটি টাকা ব্যয় করেছে। নতুন পরিষেবা চালু করা এবং আধুনিক অবকাঠামো তৈরির কাজ চলছে। কৈলাসহর মহকুমা হাসপাতালের পুরনো অবকাঠামো ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনাও রয়েছে। বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালের একজন বিশেষজ্ঞ ডাক্তারই আল্ট্রাসাউন্ড পরিষেবা পরিচালনা করবেন। ভবিষ্যতে এখানে একজন স্থায়ী ডাক্তার নিয়োগ দেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন। প্রায় 36 লক্ষ টাকা ব্যয়ে এই আধুনিক চিকিৎসা সুবিধা চালু হয়েছে। এছাড়া মন্ত্রী এদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে এই দিকগুলিও তুলে ধরেন। এই লাস্ট 4-5 বছর আমাদের চিকিৎসা পরিষেবায় গোটা রাজ্যের সহ আমাদের জেলায় অনেকগুলো পরিবর্তন ঘটেছে। আপনারা শুনে খুশি হবেন, আমরা কৈলাসহরে যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে যেটা সেখানে 15 আগস্টে দুটো আমাদের শিশুদের জন্য আইসিইউ যে বিভাগ হবে কমপ্লিট এসি সেখানে সেগুলো আমরা উদ্বোধন করতে যাবো। সেগুলো আমাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। আমরা গতকালকে দেখেছি বিভিন্ন পত্রপত্রিকা আজকে বেরিয়েছে যে অনেক ডাক্তারদের নিয়োগ হয়েছে আমাদের নতুন করে টিপিএসসির মাধ্যমে অনেক ডাক্তাররা নিয়োগ পেয়েছে। প্রায় 200 উপরে ডাক্তাররা নতুন করে যোগ দেবে কাজে। তো এখন যেটা আমাদের জেলা হসপিটালগুলোতে ডাক্তারদের শর্টেজ বা আমাদের মহকুমা হসপিটালগুলোতে ডাক্তারদের শর্টেজ রয়েছে সেগুলো পরিপূর্ণ হবে। এছাড়াও আমাদের যে নার্স বা অন্যান্য তাদের মেডিকেল পরিষেবার যে সমস্ত দপ্তরে খালি পোস্ট রয়েছে সেগুলো ক্রমশই ধীরে ধীরে পূরণ করা হচ্ছে। আমাদের এই হসপিটালে একটা ডিএডিশন আমাদের সেন্টার আমরা টেম্পোরারি উদ্বোধন করেছিলাম, সেটাও খুব শীঘ্রই সেটার পরিষেবা দেওয়া শুরু হবে। তার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আমাদের জেলায় যদি দেখি একটা নেশামুক্ত হসপিটাল 50 বেডে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা উদ্বোধন করেছিলাম, সেটাও খুব শীঘ্রই কাজ শুরু হবে। তার জন্য ল্যান্ড লেভেলিং বা কাজের ব্যবস্থা করা রয়েছে। স্বাস্থ্য পরিষেবায় গোটা রাজ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। আপনারা উল্লেখ করতে উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মন্ত্রী ও অতিথিরা আল্ট্রাসাউন্ড বিভাগে নতুন কক্ষ পরিদর্শন করেন। স্থানীয়রা আশা করছেন এই উদ্যোগের ফলে ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত হবে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তির বাজার মহকুমার আরক্ষা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। শান্তির বাজার ট্রাই জংশন এলাকা থেকে এই র্যালিটি শুরু হয়। র্যালিটি শান্তির বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে বাইখোড়া থানায় গিয়ে সমাপ্ত হয়। শান্তির বাজার থানা, বাইখোড়া থানা, মনপাথর ফাঁড়ি থানা ও জোলাইবাড়ি ফাঁড়ি থানার পুলিশ কর্মীরা সুসজ্জিতভাবে বাইকে জাতীয় পতাকা নিয়ে এই র্যালিটি সংগঠিত করে। আরক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মা, শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত, মনপাথর ফাঁড়ি থানার ওসি জয়ন্ত দাস ও বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস। র্যালিতে উপস্থিত আরক্ষা দপ্তরের কর্মীদের মধ্যে এদিন ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। আজকে আমরা শান্তির বাজার মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে ৭৯তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমরা তিরঙ্গা র্যালির আয়োজন করেছি, যার বিশেষ বার্তা হলো যাতে স্বাধীনতা দিবসের মতো পবিত্র দিনকে কেন্দ্র করে আমাদের সারা দেশে প্রতিটা জনসাধারণের মাধ্যমে যাতে রাষ্ট্রীয় চেতনা জাগ্রত হয়, স্বাধীনতা দিবস যাতে একটা উৎসবের মতো সর্বস্থলে পালিত হয়, যার জন্য উদ্দেশ্য করে আজকে এই তিরঙ্গা র্যালি বা বাইক র্যালির আমরা আয়োজন করেছি। গৃহ শিক্ষিকার স্বামী কর্তৃক ধর্ষিতা 11 বছরের এক নাবালিকা। ঘটনায় অভিযুক্তের 20 বছরের সাজা ঘোষণা করল আদালত। গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে গৃহশিক্ষিকার স্বামী কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিল 11 বছরের এক নাবালিকা। এই ঘটনাটি ঘটেছিল কুমারঘাট থানা এলাকায়।
11 বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত এক আসামিকে দোষী সাব্যস্ত করেছে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তার এক গৃহ শিক্ষিকার বাড়িতে যেত পড়ার জন্য। গৃহ শিক্ষিকা যখন বাড়িতে পুজো দিতেন অথবা বাড়িতে থাকতেন না, সেই সুযোগকে কাজে লাগিয়ে মহিলার স্বামী হরকুমার দেবনাথ নাবালিকাকে প্রায়ই ধর্ষণ করত বলে অভিযোগ। 2023 সালে 5 জুলাই নাবালিকাটি শিক্ষিকার বাড়িতে যাবার পর আর সেই শিক্ষিকার বাড়িতে যেতে রাজি হতো না। পরবর্তী সময়ে নাবালিকার পরিবারের লোকেরা জানতে পারে তাদের মেয়েকে প্রায়ই জোরপূর্বক ধর্ষণ করা হতো। এরপর মেয়েটির বাবা 8 জুলাই কুমারঘাট থানায় হরকুমার দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার মহিলা ইন্সপেক্টর মন্দিরা দেবনাথ 2023 সালের 31 জুলাই মামলার চার্জশিট জমা করেন। এই মামলায় মোট 12 জন সরকার পক্ষে সাক্ষী দেন। বৃহস্পতিবার স্পেশাল জজ অমরেন্দ্র কুমার সিং আসামি হরকুমার দেবনাথকে চূড়ান্ত রায়ে 20 বছরের জেল, 11,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 4 মাসের জেলে থাকার সাজা শোনান। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি সুনির্মল দেব। এ বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন স্পেশাল পিপি সুনির্মল দেব এবং আইনজীবী সন্দীপ দেব রায়। বলছি আমি একটি 11 বছরের একটি মাইনর গার্ল, ও একটি প্রাইভেট টিউটারের কাছে পড়তে যেত। এই প্রাইভেট টিউটার যিনি ছিলেন উনি হাউসওয়াইফ কাম প্রাইভেট টিউটার। তো যখন পড়তে যেত সেই 11 বছরের নাবালিক মেয়েটি, তখন এই পড়ার ফাঁকে যখন উনি পুজো দিতে যেতেন কোনো কাজে, যেহেতু উনি হাউসওয়াইফ, তখন ওনার স্বামী বাড়িতে যেদিন থাকতেন কখনো ওই মেয়েটাকে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে এবং এটা অনেকদিন রিপিটেডলি করেছে। কিন্তু প্রথমবার 5/7/2023 ওই মাইনর মেয়েটির, নাবালিক মেয়েটির বাবা পুলিশকে জানিয়েছে, এফআইআর লজ হয়েছে এবং সেদিনই আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। 5/7/2023 মানে ওই লাস্ট করবে, লাস্ট এর আগেও একটা হয়েছে, মানে 27/6/2023 হয়েছে। তো মেয়েটা মানে একটু অ্যাড করি, মেয়েটা মানে ওই প্রাইভেট টিউটারের কাছে যাইতে চাইতো না। তখনই যখন ঘর থেকে জিজ্ঞেস করলেন যে কেন যাবে না বাড়িতে, তখনই ওই মাকে বলছে এই ঘটনাটা। আচ্ছা, এই এখন এবং তারপর পুলিশ আমাদের এখান থেকে মেডিকেলও তার পজিটিভ আসে, যখন মেডিকেল করানো হয় সেটিও পজিটিভ আসে। আর তারপর 12 জন সাক্ষী প্রদান করেন আমাদের, এবং 12 জন সাক্ষী যখন 12 জন সাক্ষীর মধ্যে রাজনগর আরডি ব্লকের ভিডিও ছিলেন। তারপর সব কিছু এখানে আমাদের সরকার পক্ষ সক্ষম হয়েছে সেটাকে এস্টাবলিশ করতে, যে ঘটনা ঘটেছে, এবং তার পরিপ্রেক্ষিতে আজ এই রায় এসেছে। আমাদের পিপি সাহেব বলবেন এই রায় যে আজকে দিয়েছেন তার শাস্তি প্রদান কতদিন করেছেন। এটাতে 6 অফ পক্সো অ্যাক্ট অনুসারে 20 বছরের জেল এবং 11,000 টাকা জরিমানা। সেই জরিমানার টাকা না দিতে পারলে আরও 4 মাসের জেল এবং 376(2)(n অফ আইপিসি অনুসারে ওনার 10 বছরের জেল এবং 2,000 টাকা জরিমানা। এই 2,000 টাকা না দিতে পারলে আরও। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। নিচে আবারও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর চলে যাচ্ছে পরের খবরে। ধর্মনগর জেলা হাসপাতালে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃতার নাম হাসিনা বেগম, বয়স 22 বছর। তার বাবার বাড়ি ডুপির বন্ধ গ্রামে। তার বিয়ে হয়েছিল পূর্ব তিলথই এলাকার পালগে।
জানা গেছে 2 দিন আগে অন্তঃসত্ত্বা হাসিনা ভর্তি হয় ধর্মনগর জেলা হাসপাতালে। বৃহস্পতিবার ভোরে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেয় হাসিনা, কিন্তু মাত্র 2 ঘন্টা পর ভোর 5টার দিকে তার মৃত্যু হয়। ঘটনা খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা হাসপাতালে ছুটে আসেন এবং ডাক্তারকে খুঁজতে থাকেন, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, হাসিনা ভর্তি হওয়ার সময় তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল, কিন্তু সন্তান জন্মের মাত্র 2 ঘন্টার মাথায় কিভাবে মৃত্যু হলো তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। ঘটনার প্রতিবাদে ভোরে কংগ্রেস সমর্থকরা হাসপাতালে পৌঁছে স্বাস্থ্যমন্ত্রীর নিকটে ঘটনার জবাব চেয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। ধর্ণা দেওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আচ্ছা, এরপরে আবার পরে তারা কইছে টাইম হইলে হইব, সেটা টাইম হইছে কইছে টাইমের পরে কইছে এখন ওইতো না সিজার করতে লাগবো বুঝিন, সিজার করতে লাগবো। তো আমারও কইছে তখন তারা সিজার করছে। আরবার সিজার করার পরে তো ধরো আমি ঘন্টা আনি করে আইছি, আইয়া আমার মাইয়ার লগে আমি হাত ধরছি, আমার মাইয়া আমার দিকে চাইছে, হাসিছে, আর এমনি খালি দেখাইছে জল খাবার লাগে, মানে জল খাবার লাগে কইছে। আমি একটু কইছি জল খাবার, কইছে না জল খাবানি যাইতো না বুঝিন। বুঝিন এরপরে তো আমি কতক্ষণ তাই হাসি হুসি করি আমি আমার গেছি, তারা মাটা সব আসিল এখানে বাড়ির গিয়ে কতক্ষণ গেছে। এরপরে শোনা যায় কিতা করে হাত পা ঠান্ডা হয়ে গেছে বুঝিন। আপনার মেয়ের নাম কি? হাসিনা বেগম। আপনার নাম? মোহাম্মদ গিয়াসউদ্দিন। কোন জায়গায় আপনার বাড়ি? বাড়ি ডুহুরবন। বিয়া কোন জায়গায় হয়েছিল? পূর্ব তিলতই। জামাইয়ের নাম কি? জাকির হোসেন। এটা কি আপনার মেয়ের প্রথম সন্তান? প্রথম সন্তান। কি সন্তান আপনার? ছেলে সন্তান। ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে আপনাদের? আমি কইছি না, আমার লোকের এরা আসলাম আমরা ডাক্তারে তারা কাউন্টারে ডাকাইয়া নিচ্ছে, নেওয়ার পরে কইছে তারা যতটুকু প্রচেষ্টা চালাইছে বাস অতটুকু, এখন আর তারা এত কিছু নাই। দিনটি ছিল 14ই আগস্ট। এই অভিশপ্ত দিনটি আসলে 16টি তাজা প্রাণ হারানোর ব্যথায় কাঁদে গোটা এলাকা। আজও স্বজন হারা, বন্ধু হারা গ্রামবাসীরা ভুলতে পারে না 14ই আগস্টের রাত 9:30টায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। ঘর বাড়ি ভিটে মাটি ছেড়ে চলে এসেছে প্রত্যেকটি পরিবার। আজও তারা বাতাসের সে বারুদের ও রক্তের গন্ধ অনুভব করে। ঘটনাটি আজকের নয়, ঘটনাটি ঘটেছিল 2003 সালের 14ই আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক 9:30টা। এদিন তেলিয়াপাড়া মহকুমার বড়লুঙ্গা এলাকার 16 জন গ্রামবাসী উগ্রপন্থীদের হাতে একসঙ্গে মারা গিয়েছিলেন। সে অভিশপ্ত রাতের কথা ভুলতে পারেনি ওই এলাকার এলাকাবাসী সহ তাদের পরিবারের লোকজনরা। এই অভিশপ্ত সন্ধ্যা রাতের কথা মনে পড়লে এখনো তাদের গা শিউরে ওঠে। আজও ঠাকুরচাঁদ বিশ্বাস, স্বপন বিশ্বাস, রাজমোহন সরকার এবং রবীন্দ্র বিশ্বাসের বেঁচে থাকা পরিবারের লোকেরা 14ই আগস্টের দিনের কথা শুনলে বারুদ আর রক্তের গন্ধ ভুলতে পারেন না তারা। তেলিয়াপুরা শহর থেকে 5 কিলোমিটার দূরে বড়লুঙ্গা এলাকা একটা সময় কৃষি প্রধান এলাকা বলে পরিচিত ছিল ওই এলাকাটি, কিন্তু বর্তমানে কেউই থাকে না ওই এলাকায়। উল্লেখ্য, 14ই আগস্ট রাত তখন প্রায় 9:30টা। বড়লুঙ্গা এলাকায় সেই সময় বাঙালি অংশের মানুষরা বসবাস করত, কিন্তু সেই সময় এনএলএফটি জঙ্গি বাহিনী আক্রমণ চালায় ওই এলাকায়। ফলে সেই অভিশপ্ত রাতে ওই এলাকার 4 পরিবারের 16 জন তরতাজা প্রাণ উগ্রপন্থীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। গন্ডগোল হয়েছে, তোমার উগ্র বাজাইয়া দিলে সব মানুষ ফালাই গেছে। 4 পরিবারের 16 লোক দিলে ফালাই দিয়া তারা। আমার বাবা, আচ্ছা, আমার ভাই বউ, বাতিজি এলো 4 জন, এখন বোন জামাই, বোনের ঘরে 3 জন বাচ্চা এলো 5 জন। এরপরে এখন পিসিত ভাই, পিসিত ভাইয়ের বউ, পিসিত ভাইয়ের ঘরে বাতিজি, এরা এলো 4 জন, এলো 13 জন। এরপরে এখন পুরাতো বোন, তার বাচ্চা এলো 3 জন, এলো 16 জন। ওই 4 পরিবারের বেঁচে থাকা সদস্যরা বিগত 22 বছরে কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা তাদের কপালে জোটেনি। বর্তমানে বিজেপি সরকারের আমলে বিশেষ করে যমুনা সরকারকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হয়েছে, বৃদ্ধ ভাতা দেওয়া হয়েছে এবং অন্য পরিবারগুলিকে মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া হচ্ছে এবং আগামী দিনেও এটি জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। গোমতী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হাটঘাট তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার বাইক র্যালি অনুষ্ঠিত হয় উদয়পুর পুলিশ লাইন রিজার্ভ হেডকোয়ার্টার থেকে।
এই র্যালিতে জেলা পুলিশ সুপার ডাক্তার কিরণ কুমারকে, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ঋষিকেশ দেশাই, ট্রাফিক ডিএসপি অভিমন্যু আর প্রসাদ, ডিএসপি ডিআইবি শ্যামল দেববর্মা সহ জেলা উচ্চ পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। পুলিশ লাইন রিজার্ভ হেডকোয়ার্টার থেকে শুরু করে উদয়পুর সেন্ট্রাল রোড হয়ে মাথাবাড়ি পরিক্রমা করে পুনরায় পুলিশ লাইন রিজার্ভ হেডকোয়ার্টারে এসে শেষ হয় এই র্যালি। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার বলেন, हर घर तिरंगा কর্মসূচিকে সামনে রেখে গোমতী পুলিশের উদ্যোগে 50টি বাইক নিয়ে র্যালি অনুষ্ঠিত হয় এবং ট্রাফিক সচেতনতা বার্তা সহ প্রতিটি ঘরে তিরঙ্গা উত্তোলনের জন্য এদিন আহ্বান করা হয়। हर घर तिरंगा कैंपेन चल रहा है 15 अगस्त तक। कल 15 अगस्त है। आज इंडिपेंडेंस का युग में हम लोग गोमती पुलिस की तरफ से 50 बाइक्स तिरंगा रैली में पार्टिसिपेट कर रहे हैं। तो हम लोग इसके अलावा ट्रैफिक अवेयरनेस का मैसेज भी दे रहे हैं और ये रूल्स फॉलो करने के लिए भी सिटीजन्स को हम लोग प्रचारक कर रहे हैं और तिरंगा को हर घर में लगाने के लिए प्रोत्साहन करने के लिए ये रैली आयोजन किया गया। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একেবি টিভির পর্দায়। নমস্কার।